আমি পদ্মজা, ইলমা বেহরোজ, পর্ব 2। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদুর নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। 6 কাঠা জমির উপর টিনের এই বিশাল বড় বাড়িটি বানিয়েছিলেন 4 ছেলের জন্য। 2 ছেলে 16 বছর আগে 1971 সালে মুক্তিযুদ্ধে নিহত হয়েছেন। 2জনই টকবগে যুবক ছিল, আর একজন 8 বছর বয়সে কলেরা রোগে গত হলো। বাকি রইল মোর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়িটি মসজিদের অধীনে, যদিও তিনি সবসময় থাকেন না। পুরো বাড়ির চারপাশে জুড়ে গাছগাছালি, বাড়ির পিছনে নদী। রাত 9টা বাজলে পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে, আর রাতের এই নির্জন প্রান্তের ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার ডাকের সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো এক আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান। পদ্মজার ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানাবাড়ি? খালামণি, ভাই বোনেরা এসেছিল। যেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসলো স্কুলে, মনে আছে আম্মা? হ্যাঁ আছে। উঠানে ধপ করে একটা আওয়াজ হয়। হেমলতা পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে। হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজনে ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। হেমলতার বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ায়। উঠানে বিদ্যুৎ নেই, হারিকেন জ্বালায়। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায়ের 3 মেয়েকে নিয়ে এত বড় টিনের বাড়িতে থাকাটাও একটা যুদ্ধ বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন, কে ওখানে, কে? আমি। চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না। তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসেন। গেটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে রয়েছে। গায়ে চাদর, হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা 2 হাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন। পদ্মজা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের এমফাইসিমা রোগ আছে। এই রোগের অল্প চলাফেরাতেই শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। 3 মা মেয়ের মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এভাবেই হুটহাট করে বাড়িতে ফেরে, কখনো কাকডাকা ভোরে, কখনো নিশুতি রাতে, আবার কখনো কাঠফাটা রোদে। মোর্শেদ মোড়লের এমফাইসিমা রোগটা ধরা পড়ে আজ থেকে 7 বছর আগে। মোর্শেদের অ্যাজমা ছিল, আবার ধূমপানেও খুবই আসক্ত ছিলেন। ফলে ফুসফুসের এই রোগটি দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমালেন। পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছেন। পদ্মজা বারান্দার রুমে ঝিমি মেরে বসে আছে। জানলার বাইরে চোখের দৃষ্টি। জ্যোৎস্নাও গলে পড়েছে। কি সুন্দর দৃশ্য! পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে। পুরো ঘটনাটা শুনতে আসবেই তার মা। সত্যি তাই হলো। কিছুক্ষণ পরে হেমলতা আসলেন। আম্মা, বাতিটা নিভিয়ে দাও, বলল পদ্মজা, কণ্ঠ খাদে নামানো। হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন। পদ্মজার তৈরি ছিল, তবু অপ্রস্তুত হয়ে পড়ল। খুব অস্বস্তি হচ্ছে। সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্রী। বয়স 10 ছিল। খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। হানিফ চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন। পরিবারের মিলন আসর বসে। স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয়। বাড়ির সবাই সেখানেই চলে যায়। বাড়িতে থাকে শুধু পদ্মজা, বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমিয়েছিল, তাই বাকিদের সাথে যেতে পারেনি। যখন ঘুম ভাঙে, আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না। পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ান। হানিফ লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে।
এইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে। আয় তো আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল। সে শুনছে সে শুনেছে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদ হিসেবে জানল। পদ্মজা রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল। পদ্মজা মন কেমন করে উঠে হানিফের অদ্ভুত চাহনিতে আর দরজা লাগানো দেখে। হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে। পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে, ভয় করছে। এদিক সেদিক, এদিকে আয় তোর লোকে গল্প করি। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে। পদ্মজার কাছে যেতে সংকোচ বোধ করে। হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায়। তুই জানোস তুই যে সবার থেকে বেশি সুন্দর? হানিফের প্রশ্নে পদ্মজা কানে ঢোকেনি। সে মোচড়াতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে। কাঁদতে ইচ্ছে হচ্ছে। মোচড়াস কেন রে সেরি? শান্তিময়ে বইয়া থাক, মামা মেলা থাইকা সাজনের জিনিস কিনা দেবো। হানিফ শক্ত করে দুহাত ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই নামতে পারছে না। মামা আমি চলে যাব, কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা। কই যাবি? মামার ধারে থাক, বলল হানিফ। হানিফ শক্তপোক্ত হাতে স্পর্শগুলো শুধুই অস্বস্তি দিচ্ছে না, স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা কেঁদে ওঠে, ভেজা কণ্ঠে বলল, বাড়ি যাব আমি, ব্যথা পাচ্ছি মামা। হানিফ হাতের বাঁধন নরম করে আদরে গলায় বলল, আচ্ছা আর ব্যথা দিতাম না, কান্দিস না। হানিফ হাতের বাঁধন নরম করে আদরে গলায় বলল, আচ্ছা আর ব্যথা দিতাম না, কান্দিস না। পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজরাইল মনে হচ্ছে। মায়ের কাছে শুনেছে আজরাইলের অনেক গল্প। আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে। এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো। তাহলে তার হানিফ মামাই কি আজরাইল? পদ্মজা দরজা খুলতে পারবে না, তাই হানিফকে ভীতিকণ্ঠে অনুরোধ করলো, মামা দরজা খুলে দাও। কেন, আমি কি তোরে যাইতে কইছি? হানিফ কর্কশ কণ্ঠে ধমক দেয় পদ্মজাকে এবং পদ্মজা ভয়ে কেঁপে উঠল। তার চোখ দিয়ে জল পড়তে থাকে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, তার খুব ভয় লাগছে, বারবার বলছে, মামা আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দুমাত্র প্রক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই। বৃদ্ধ সৎ বাবা কানে শোনে না। পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে, সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে। এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে। হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায়। সে খুব দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল। পদ্মজার দু চোখে পানি হানিফের চোখে লাগেনি। হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে, পৈশাচিক আনন্দ পাচ্ছে। সে সিগারেট জ্বালায়। শুধু আনন্দ হলেই তার সিগারেট টানতে ইচ্ছে হয়। সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছে। নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট দুই আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে। পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দুহাত শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমার দমটা বেরিয়ে আসছিল আম্মা, মনে হচ্ছিল আমি তোমাকে অনেক করে ডেকেছি আম্মা, তুমি আসনি। পদ্মজার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয়। এ যেন 1971 সালের পাকিস্তানিদের নৃশংসতা। নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা। হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই। নির্বাক বাকরুদ্ধ, শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে তার আদরের পদ্মজা হাউমাউ করে কাঁদছে, সর্বাঙ্গ যেন কাঁপছে। হানিফকে ক্ষতবিক্ষত করে দিতে ইচ্ছে করছে। সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষিত হয়নি। বাড়িতে সবাই ফিরে এসেছিল। পদ্মজা পোড়া স্থানে যন্ত্রণা সহ্য করতে না পেরে অসচেতন হয়ে যায়। বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি, হেমলতা তা জানেন।
পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে। 21 দিন বিছানায় ছিল। ততদিন হানিফ দেশ ছেড়ে চলে যায়। পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি। পায়ের পোড়ার দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিলেন, পা এভাবে পুড়ল কী করে, পদ্মজা এমন সহজভাবে জবাব দিয়েছিল, চুলার কাছে গিয়েছিলাম তো, চুলার লাকড়ির আগায় পা লাগছিল। কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল, সাথে সাথে অনেক যুক্তি, তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি। পুরো ঘটনাটি পদ্মজার বুকে তাজা হয়ে আছে। এই 6 বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে। সবসময় চুপচাপ করে কোথাও বসে থেকেছে। হেমলতা মেয়ের নিঃসত্তা দেখে মাথা ঘামানে, কারণ পদ্মজা ছোট থেকে চুপচাপ ছিল। কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তিনি ভেবেছিলেন তার 3টা মেয়ে তার কাছে একদম খোলা বইয়ের মতো, চাইলেই করা যায়, বিশেষ করে পদ্মজাকে। বাড়ির পিছনে নদীর বুক দিয়ে তরক করে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো, যার জীবনে অস্বচ্ছ বলতে কিচ্ছু নেই, সবটাই সাদামাটা সহজ সরল। অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জ্বলজ্বল করে জ্বলছে, কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েটা। মেয়েরা কথা লুকানোর সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায়, কথাটি নিজের মেয়ের ক্ষেত্রে মাথায় আসেনি। পদ্মজা শান্ত হয়েও হেমলতাকে বললেন, পাটা দেখি। পদ্মজা পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়ার দাগটা দেখেন মনোযোগ দিয়ে। রক্ত টকবক করে ওঠে, রন্ধে রন্ধে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়েই মুছবে। কথাটি কত সহজ করে বলে ফেলেছেন হেমলতা, তবুও পদ্মজা কেঁপে উঠল। কি যেন ছিল কথাটিতে। শরীর পশম দাঁড়িয়ে পড়ে। হেমলতা বারান্দায় রুম থেকে বড় ঘরে ঢোকেন। মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে যান। উঠোনে এক পাশের শক্ত পাথর আছে, ছুরিটা পাথরে ঘষতে থাকেন সাবধানে। ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের ফুলিঙ্গ দেখা যায়, মানে ধার হয়ে গেছে। পদ্মজা বারান্দা থেকে দেখছে, অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে, তখন পদ্মজা কুৎসিত গলায় ডাকল, আম্মা। আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছি বড়দের মুখে। সেই মেয়ের ধর্ষক হানিফ, ধর্ষণের পর পুঁতে ফেলেছে। অনন্দপুরে এই একটা মানুষই এত নৃশংস। আমি তখন ঢাকায় পড়তাম। বাড়ি এসে জানতে পারি ঘটনাটা। আম্মার অনুরোধ করা কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপেই যাই। সেদিনের শাস্তি ধীরে ধীরে পাচ্ছিলাম, আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতার কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। কি ধারালো প্রত্যেকটি বাক্য। হেমলতার মুখ দিয়ে যেন আগুনের ফুলিঙ্গ বেরোচ্ছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে ফেটে পড়ে। এই ছিল এই পর্ব। তো আমি সরি যে আমার মাঝে মাঝে আমি আটকে যাচ্ছি। তো আমি আসলে সেরকম কেউ না, মানে সেরকম প্রফেশনাল কেউ না। তো আমার ভুল ত্রুটিগুলো একটু মানিয়ে নেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের পর্বে।